who has more of this unselfishness is the more spiritual and nearer to Shiva. বেশ, বুঝে পড়ো। তাহলে স্বামীজির কাছ থেকে একটা আমরা কথা জানবার চেষ্টা করছি। স্বামীজি বলছেন, কি বলছেন, হি হু হ্যাজ মোর অফ দিস আনসেলফিশনেস ইজ মোর স্পিরিচুয়াল অ্যান্ড নিয়ারার টু শিবা। তাহলে যে যত বেশি কিনা আমাদের দেখতে পাচ্ছি, যত বেশি আনসেলফিশ অর্থাৎ নিঃস্বার্থপর, সে তত বেশি আধ্যাত্মিক ভাবে এগিয়ে এবং শিব স্বরূপ, যিনি কিনা সকল শক্তির উৎস, তার কাছাকাছি। তাহলে এই হচ্ছে, যদি আমি মহতের কাছাকাছি হব কি করে বুঝবো আমি কিরম করে মহৎ হচ্ছি, বড় হচ্ছি? সেটা হচ্ছে আমি নিঃস্বার্থপর হয়েছি কিনা। যদি নিঃস্বার্থপর হয়ে থাকি তাহলে আমি মহৎ হয়েছি, শিবের কাছাকাছি হয়েছি, সেই মহাশক্তির কাছাকাছি যেন পৌঁছেছি। তাহলে আমরা আজকে শুরু করবো, এরপরে আমাদের একটা অন্য চ্যাপ্টার শুরু করব। আজকে আমাদের সেই চ্যাপ্টারটা সবাই একটু যোগ দাও। সেই চ্যাপ্টারটার সঙ্গে আমরা আজকে একটা চ্যাপ্টার শুরু করছি, সেই চ্যাপ্টারটায় সবাই আমাদের সঙ্গে যোগ দাও। তাহলে আমাদের আজকে আমরা যা শুরু করব সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডিং। আমরা নানা যৌগ, নানা অণুর কথা পড়েছি, মৌল অণু, যৌগ অণু, সেখানে কি করে পরমাণুগুলো যুক্ত হয় আমরা মূলত দেখবার চেষ্টা করব সেখানে। তাহলে সেখান থেকে আমরা দেখার চেষ্টা করি, সবাই একটু ভালো করে খেয়াল করো। তাহলে রাসায়নিক বন্ধন, আগে এই জিনিসটা কি জানতে হবে, রাসায়নিক বন্ধন কি কাকে বলতে পারি আগে সেটা করে নি। রাসায়নিক বন্ধন বলতে কি বুঝি একটা আগে তোমাদের কাছ থেকে জানবার চেষ্টা করি। কে একটা জানে, মোটামুটি একটা ধারণা দিতে পারে বা ভালোই ধারণা দিতে পারে, আগে একটু চেষ্টা করো। কেউ একটা প্রথম বেরগ্রাম, কেউ একটা বলতে পারো রাসায়নিক বন্ধন বলতে কি বোঝাতে পারি। বেরগ্রাম, পরে দশক গ্রাম, রাসায়নিক বন্ধন বলতে কি বলতে পারি। বেরগ্রাম, পরে দশক গ্রাম। সময় নিলাম না, তাহলে দশক গ্রাম কেউ একটা বলতে চেষ্টা করতে পারো তাড়াতাড়ি, নাইলে এগোচ্ছি। আচ্ছা, ছেড়ে দিলাম। তাহলে রাসায়নিক বন্ধন বলতে কি বোঝায়, আমরা অণুর ধারণা জানি, সেখানে ধারণাটা তাহলে এইভাবে কাজে লাগাই। এক বা ভিন্ন মৌলের একাধিক পরমাণুগুলোর মধ্যে যোজক ইলেকট্রন, কি জিনিস সেটা পরে আসছি, যোজক ইলেকট্রনের আদান প্রদান অথবা মিলিতভাবে ইলেকট্রন যুগল ব্যবহারের মাধ্যমে পরমাণুগুলোর মধ্যে একটা বন্ধন সৃষ্টি, সেটাই রাসায়নিক বন্ধন। তাহলে একই হতে পারে, মনে করো অক্সিজেনের পরমাণু, একই পরমাণু, দুটো যোগ হয়ে গেল। হাইড্রোজেন আর অক্সিজেন দুটো আলাদা পরমাণু, তাদের মধ্যেও যোগ হলো। তাহলে এই যোগটা কিরম করে ঘটবে, সেটা যোজক ইলেকট্রন হয় দেওয়া নেওয়া করবে, কেউ দেবে কেউ নেবে, অথবা দুজনেই ব্যবহার করতে পারে। ইলেকট্রন যুগল এমন ভাবে কাজ করবে, যারা দুজনেই ব্যবহার করবে, এর মাধ্যমে বন্ধন সৃষ্টি হবে, সেটাই রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন দু রকমের, মূলত দিকে তাকিয়ে বলছি আমরা, দুটো ধারার দিকে তাকিয়ে আপাতত বলছি। সেটা হচ্ছে হয় ইলেকট্রন, যোজক ইলেকট্রন দেওয়া নেওয়া করবে। যোজক ইলেকট্রন সেটা কি আসছি। তাহলে যোজক ইলেকট্রন দেওয়া নেওয়া, এবং তারপরে এই মিলিত হতে পারে, দুজন হয় দেওয়া নেওয়া করলো, অথবা দুজনের জোড় গঠন করে দুজনেই ব্যবহার করলো, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন বলতে এইরকম একটা বিষয় বুঝিয়েছি, যাকে কেমিক্যাল বন্ডিং বলা হয়। তাহলে দুটো জিনিসের কথা বলা হয়েই আছে, তাহলে নিশ্চয়ই স্বাভাবিকভাবে দু রকমের কথাই আমাদের জানতে হবে। তাহলে দুটো আমরা পৌঁছেছি, আগে দুখানা গিয়ে দেখছি। তাহলে দুটো পৌঁছে দুটোর মধ্যে কাজ শুরু করেছি, দুটো জিনিস। তাহলে দুখানার কথা নিয়েছি, দুটো বিষয় নিয়েছি, তাকে রাসায়নিক বন্ধন বলেছি। এর মধ্যে দেখতেই পাচ্ছ কোনো যৌগর কথা বলিনি, বলেছি বন্ধন সৃষ্টি হয়েছে, এটা একটা অণুর মধ্যে হতে পারে, সেটা মৌল অণু, যৌগ অণু হতে পারে। তাহলে এইরকম যদি বন্ধন হয়ে থাকে, তাহলে সেই বন্ধন আমাদের মৌল অণু, যৌগ অণু সৃষ্টিতে কাজে দিয়েছে, ভূমিকা নিয়েছে। আসছি তাহলে একটু আরেকটা স্বামীজির কথা এসে পড়েছি, আমি এই কথাটা আমি পড়ে শোনাই এবং বিষয়টা একটু জেনে নিই।
Science and religion are both attempts to help us out of bondage. স্বামীজি বলছেন বিজ্ঞান এবং ধর্ম দুজনেই চেষ্টা করে আমাদেরকে সাহায্য করতে যাতে বন্ধনের বাইরে যেতে পারি। আমরা নানা বন্ধন, নানা বাসনার দ্বারা বন্ধনের মধ্যে পড়ে আছি। আজ এটা চাই, কাল সেটা চাই মনে হচ্ছে, আর তার জন্য ছুটোছুটি করছি। এই বন্ধনেই চলছি, কিন্তু বন্ধনের পারে গেলে হয়তো সেই একটা পরম আনন্দ শান্তি পেতে পারতাম, কিন্তু পাচ্ছি না, কারণ নানা বন্ধনে আটকা পড়ে আছি। আবার দেহেরও বন্ধন আছে, রক্ত মাংসের মধ্যে। আমাদের ধর্ম এবং বিজ্ঞান দেখিয়ে দিতে চেষ্টা করছে যে এর পারে কিছু আছে কিনা, বা এইটা সীমিত এর ক্ষমতা সেটা বুঝিয়ে দিচ্ছে। বিজ্ঞান সীমিত বলতে চায়, রিলিজিয়ান বলতে চায়, ধর্ম বলতে চায় এর পারে আরো পরম আনন্দের জিনিস আছে যাকে প্রাপ্ত হলে সেই আনন্দ পাওয়া যায়। যদিও আমরা এখন রাসায়নিক বন্ধনে এসেছি, বিজ্ঞান আর ধর্ম বলছে বন্ধনের পারে যাওয়ার কথা। তো সেটা একটা বিষয় বললে নিলাম। আসছি যোজক ইলেকট্রনের কথা। প্রথমেই বলা হয়েছে যোজক ইলেকট্রনটা কি। এখন প্রথম একটা পরমাণু দেখছি, এই যে পরমাণুটা দেখছি, বলতে পারো নবাবগঞ্জ এটা কোন মৌলের নবাবগঞ্জ বলতে পারো এটা কোন মৌলের পরমাণু। তারপরে হ্যাঁ চট করে, তারপরে কোন নগর, কোন মৌলের পরমাণু। আরেকটু ভালো বলবে, আরেকটু ভালো উত্তর চাই। সাধারণ। আচ্ছা বেশ, বসে পড়ো। কোন নগর, একটু উত্তর, কোন নগর, নগর তাড়াতাড়ি। এইটা সাধারণ হাইড্রোজেন উত্তর হয়ে গেছে, তাহলে সাধারণ হাইড্রোজেন বলে চলে দিলাম। উত্তর তাড়াতাড়ি দিতে হবে, তা নাহলে দেরি করতে পারছি না। তাহলে সাধারণ হাইড্রোজেন, কারণ একটাই প্রোটন রয়েছে। যদি প্রোটনের সঙ্গে নিউট্রন থাকতো তাহলে আবার হাইড্রোজেনের অন্যান্য আইসোটোপের কথা বলতে পারতে। যোজক ইলেকট্রন কি জিনিস না, পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন গুলো তারা রাসায়নিক বন্ধনে অংশ নেবে এবং এইগুলোকে যোজক ইলেকট্রন, ওরাই যোগ করে দেবে। তাহলে এরাই যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এরকম হাইড্রোজেনের একখানা ইলেকট্রন বাইরে, এরকম একাধিক হতে পারে, একখানাও হতে পারে, একাধিকও হতে পারে। তাহলে যোজক ইলেকট্রন গুলো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন। সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন গুলো হচ্ছে যোজক ইলেকট্রন। তাহলে যোজক ইলেকট্রন একটু সবাই লিখতে লিখতে চলো, অন্তত হেডিংটা লিখে রাখো যাতে মনে পড়ে এটা পড়া হয়েছিল বলে, তাহলে সেটাও ভুলে যাবে। যোজক ইলেকট্রন কথাটা সবাই অন্তত লিখে ফেলো, আর বাকিটা লিখতে পারলে ভালো, তাড়াতাড়ি লেখাও হবে, অভ্যেসও হবে, আর পড়াও এক্ষুনি তৈরি হয়ে যাবে। তাহলে যোজক ইলেকট্রনের মধ্যে কথাটা বললাম ভ্যালেন্স ইলেকট্রন, যেটা কিনা এই বন্ধনের জন্য বিশেষভাবে দায়ী, ভূমিকা তারাই নেবে। তাহলে যোজক ইলেকট্রনের কথা এসেছি, এক বা একাধিক হতে পারে। হাইড্রোজেনের মধ্যে দেখতে পাচ্ছ একখানা আছে, এরকম অন্যদের মধ্যে এক বা একাধিক দেখতে পাবো। তাহলে ইলেকট্রন গুলোর কিরকম বিন্যাস, কিরকম রয়েছে, সেটা আমাদের এবারে মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। আমরা ইলেকট্রন বিন্যাসের কথা আগে পড়েছিলাম, পরমাণু গঠন পড়ার সময়, এখন দেখতে এসেছি কিরকম করে এটা ব্যবহার করছে। যদি সোডিয়াম পরমাণু তাকিয়ে দেখি, শুধু ইলেকট্রন বিন্যাসটা মূলত দেখার চেষ্টা করি। পরমাণুর কেন্দ্রে একটা বড় বল দিয়ে প্রোটন আর ইলেকট্রনের কথাটা বলা আছে, এই প্রোটন আর নিউট্রনের কথাটা একটা বড় বলে বলা আছে। বাইরের পক্ষে ইলেকট্রন গুলো কিরকম আছে বলা হয়েছে। তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন গুলো রয়েছে 2, 8 এবং একদম সবচেয়ে বাইরের কক্ষে একখানা ইলেকট্রন রয়েছে। কেন 2, 8, 1 আমার আশা করি মনে আছে, কেন এই বিষয়টা, বিভিন্ন কক্ষে ভিন্ন ভিন্ন ইলেকট্রন সংখ্যা। যদি কার্বনের দিকে তাকিয়ে দেখি তাহলে 2 আর 4 বাইরের কক্ষে ইলেকট্রন, যোজক ইলেকট্রন 4টে রয়েছে। এখন এরাই তাহলে ভূমিকা নেবে আমাদের বন্ধনের ক্ষেত্রে। তাহলে কিরকম করে ভূমিকা এবং বিষয়টা কি। এখন বন্ধনের কথাতে এসেছি, আবার দুজন বিজ্ঞানীর কথা এসে পড়েছি। দুজন বিজ্ঞানীকে চিনতে পারো জারুরা, পরে বেগমপুর বিজ্ঞানীদের চিনতে পারো জারুরা, বিজ্ঞানীদের চেনা যাবে। না আচ্ছা ঠিক আছে, বসে পড়ো না, মানে না না বলে একটু নাম বললে বেশি ভালো, তাহলে চিনতে ভুল হলেও হতে পারে, কিন্তু চেষ্টা করলে। আচ্ছা ঠিক আছে, বসে পড়ো। বেগমপুর কেউ একটা
বেগমপুর। আচ্ছা, তাহলে আমরা উত্তরে শুরু করছি। দেখে নাও এই দুই বিজ্ঞানীর একটু কি জানতে হবে নাম, তাদের সঙ্গে একটু। বিজ্ঞানী স্যার উইলিয়াম রামসে এবং রড রেইলিগ, এরা কি করলেন? এই দুজনের বিষয়, দুজন কি করলেন বিষয় একটা বেশ ভালো। নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার করলেন ওনারা। 5টা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার করলেন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন 1904-এ। রেডনটা শুধু বাদ রইল। যারা কিনা এই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, রাসায়নিক বিক্রিয়ায় সাধারণভাবে অংশগ্রহণ করে না, যদিও আধুনিক কালে এই জেনন ওরা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, এমন ব্যবস্থা করা যায়। তা যাই হোক, তাহলে রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে না এমন কয়েকজন আবিষ্কৃত হলো, এবং তাহলে স্বাভাবিকভাবেই জানবার প্রয়াস থাকবে যে এরা কেন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলো না, এরা কেন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলো না, তাই না? তাহলে একটা নতুন দিক খুলে গেল যে এরা যদি না করে থাকে তাহলে এদের বিশেষ বৈশিষ্ট্যটা কোথায়। তাহলে র্যামসে এবং রেলিক এই 5টা গ্যাস আবিষ্কার করলেন। পরবর্তীকালে রেডন আবিষ্কার হয়েছে, সেটা আরেকটা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এই হচ্ছে আমাদের কয়েকটা মৌল যারা রাসায়নিক বিক্রিয়ায় সাধারণভাবে কোনো ভূমিকা নিচ্ছে না। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন এদের যদি তাকিয়ে দেখি, তাহলে প্রথম আগে নিষ্ক্রিয় গ্যাসগুলো প্রত্যেকেই সুস্থিত। শুরু করি তাহলে সেখান থেকে ইলেকট্রন বিন্যাসটা বোঝবার চেষ্টা করছি আগে কিরকম কেন। তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলো প্রত্যেকেই সুস্থিত। কেন সুস্থিত? নিষ্ক্রিয় গ্যাসগুলো প্রত্যেকেই সুস্থিত বলেছে। কেন সুস্থিত? তাহলে কিরকম গঠন? না, হিলিয়াম ছাড়া অন্যান্য সব নিষ্ক্রিয় গ্যাসের যোজন কক্ষের ইলেকট্রন সংখ্যা 8। হিলিয়াম ছাড়া বাকি নিষ্ক্রিয় গ্যাসগুলোর বাইরের পরমাণুর বাইরের ইলেকট্রন কক্ষে দেখা যাচ্ছে 8টা করে ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা আশা করতে পারি যে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকা পরমাণুর পক্ষে একটা সুস্থিত অবস্থায় গিয়ে থাকা। তাহলে সেই রকমটা আমরা দেখার চেষ্টা করছি যে প্রথম দেখতে পেয়েছি 8টা ইলেকট্রন সংখ্যা যদি বাইরের কক্ষে থাকে, যোজন কক্ষে ইলেকট্রন থাকে, সেটা সুস্থিত মৌল পরমাণু সৃষ্টিতে সহায়ক। এটা আমাদের নিষ্ক্রিয় গ্যাসের চেহারাগুলো বলছে, একমাত্র হিলিয়াম ছাড়া। তাহলে হিলিয়ামটা আবার আমাদের নিশ্চয়ই জানতে হবে। হিলিয়ামই বা কেন আলাদা হলো, আলাদাটাও তো জানতে হবে। তাহলে আগে প্রথম 8-এর একটা কথা এসেছি। তাহলে এবারে লিখতে নিশ্চয়ই পারি, বুঝতেও নিশ্চয়ই পারি যে মৌলের পরমাণুগুলো যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 হয়, তাহলে পরমাণুটা সুস্থিত হবে। আমাদের প্রমাণ আছে কিনা নিশ্চয়ই সেটাও যেতে হবে। আপাতত আমরা নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলোর দিকে তাকিয়ে দেখতে পেয়েছি এইটা। একে ইলেকট্রনের অষ্টক নিয়ম, অক্টেট রুল বলা হচ্ছে। একে অষ্টক নিয়ম বলা হচ্ছে বা অক্টেট রুল বলা হচ্ছে। তাহলে এই দিক থেকে আমরা একটা ধারণায় উপনীত হচ্ছি যে ইলেকট্রন সংখ্যা বাইরের পক্ষে 8 পরমাণুকে সুস্থিত অবস্থা দিতে পারে, বা যদি সেটা যৌগ গঠন করে তাহলে সেখানে একটা সুস্থিত অবস্থা হবে। যদি এবারে হিলিয়ামের দিকে একটু তাকিয়ে দেখতে হয়, হিলিয়ামটা কিরকম। তাহলে হিলিয়ামের দিকে একটু তাকিয়ে দেখছি। হিলিয়ামের কাছাকাছি পারমাণবিক সংখ্যা, অর্থাৎ পরমাণুর প্রোটন সংখ্যা যারা রয়েছে হিলিয়ামের কাছাকাছি, হাইড্রোজেন, লিথিয়াম এবং বেরিলিয়াম, এরা হিলিয়ামের মতো চলতে চায়। হিলিয়ামে কি আছে না, বাইরের কক্ষে 2টো ইলেকট্রন আছে, তাতেই সে সুস্থিত। এই জন্য এই ধরনের পরমাণু বিন্যাসের যে নিয়মটা নিচ্ছি, ইলেকট্রন পরমাণু না, ইলেকট্রন বিন্যাসের নিয়ম, তাকে ইলেকট্রন দ্বিত্ব নিয়ম বা ডুয়েট রুল বলা হচ্ছে, কারণ এরা দুটোতেই সুস্থিত থাকছে। তাহলে এই 4 জন বাদ দিয়ে বাকিরা মূলত দেখা যাচ্ছে 8টা ইলেকট্রন বাইরের কক্ষে থাকলে সুস্থিত। আমরা দুটো নিয়মের সম্মুখীন হলো। আমরা কিছু অ্যানিমেশন দেখে নেব, কিছু বোঝবার চেষ্টা করব এইগুলো কত দূর দেখা যাচ্ছে
প্রকৃতিতে তো দেখা যেতে হবে, প্রকৃতির থেকে এই বিষয়টা বুঝতে হবে। তাহলে আমরা নিয়ম এসেছে দুখানা, অষ্টক নিয়ম এবং দ্বিত্ব নিয়ম। কোথায় কোনটা প্রযোজ্য এবং এর বলতে কি বোঝায় তাতে এসেছি। আসছি চেহারা দেখে নিচ্ছি। হিলিয়াম পরমাণু, দুটো প্রোটন, দুটো নিউট্রন, দুটো ইলেকট্রন বাইরে রয়েছে। হিলিয়াম পরমাণুর চেহারাটা এইরকম। সবাই সামনে একটু অ্যানিমেশনে দেখে রাখো চেহারাটা কিরকম। এই হচ্ছে হিলিয়াম পরমাণুর চেহারা। আসছি একটু নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, তার ইলেকট্রন বিন্যাস নিয়ন। প্রথম কক্ষে 2, পরের কক্ষে 8। প্রথম কক্ষে 2 ইলেকট্রন, পরের কক্ষে 8টা ইলেকট্রন রয়েছে। তাহলে এইটা দেখেছি। এবারে আরো একজন বিজ্ঞানীর নামের সঙ্গে পরিচয় করতে হবে। বিজ্ঞানীকে দেখা যায় কিনা চিনতে পারা যাবে? কেউ চিনতে পারে? একটু হাত তুললে নেব। যে কেউ চিনতে পারলে হাত তুললেই নিয়ে নেব, উত্তরটা তার কাছ থেকে নিতে চাই। না, এখনো কারোর কাছে আমি দেখতে পাইনি হাত তুললে। কোন নগর বলবে নাকি? কোন নগর বলতে চায়? কোন নগর? নবাবগঞ্জ? না, আচ্ছা, তাহলে নবাবগঞ্জ বলতে চায় না, ছেড়ে দিলাম। তাহলে এই বিজ্ঞানীকে একটু চিনে নিতে হবে, আমাদের এই বিজ্ঞানীর সঙ্গে একটু পরিচয় করে রাখতে হবে। ইনি গিলবার্ট নিউটন লিউইস। বিজ্ঞানী লিউইস এই নামেই পরিচিত। লিউইস কি করলেন? ইনি একজন আমেরিকান রসায়নবিদ এবং একটা, এই যে ইলেকট্রন জোড়ের কথা একটা আমরা বলে এসেছিলাম, রাসায়নিক বন্ধন সৃষ্টির তত্ত্ব উপস্থাপিত করলেন। রাসায়নিক বন্ধন সৃষ্টির যে তত্ত্ব, সেই তত্ত্ব উপস্থাপনের পিছনে বিজ্ঞানীদের অবদান, তার মধ্যে একজন হচ্ছেন লিউইস। তাহলে লিউইসকে আমরা এইভাবে চিনছি। লিউইসের অবদান আমরা রাসায়নিক বন্ধনের কথার মধ্যেই এসে পড়েছি। এবারে তার জন্য লিউইসকে চিনলাম এবং লিউইস ডট স্ট্রাকচার আগে পরমাণু গঠনের সময় করে থাকতে পারো এবং অ্যাসিড ক্ষারের সময় করে থাকতে পারো, মনে থাকলে ভালো। তার বিজ্ঞানী লিউইসের কথায় এসেছি। এইবারে আসছি তাহলে কিরকম মৌলগুলোর, পরমাণুগুলোর চেহারা ইলেকট্রন বিন্যাসের দিক থেকে দেখতে হতে পারে, আমরা তাতে আসছি। দেখো সামনে আসছি কিনা। তাহলে ইলেকট্রন বিন্যাস মূলত দরকার এখন, কারণ যোজক ইলেকট্রনটা আমাদের খুব জরুরি, কারণ রাসায়নিক বন্ধনে ওরা ভূমিকা নেবে। তাহলে কিরকম যোজক ইলেকট্রন রয়েছে তা দেখার জন্য একটা তালিকা করেছি। আমার আশা তোমাদের প্রায় সবারই, আশা করি, পর্যায় সারণী হয়েছে বা হচ্ছে। পর্যায় সারণী অনুসারে আমরা একটু সাজিয়ে নিয়েছি প্রথম দিককার কয়েকটা মৌল। তাহলে কিরকম মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা সেটা এখন দেখার চেষ্টা করেছি। কিরকম মৌলর ইলেকট্রন কটা বাইরের কক্ষে রয়েছে বা অন্যান্য কক্ষেও কিরকম রয়েছে। যদি আমরা শুধু বাইরের কক্ষে ইলেকট্রনটা দিয়ে দেখাতে চাই, কারণ আমাদের সেটা দরকার, ইলেকট্রন ডট স্ট্রাকচার এইরকম করে লেখা হয়। সামনের তালিকা দেখো, ইলেকট্রন ডট স্ট্রাকচার কেমন করে করা হয় শুধু বাইরের কক্ষের ইলেকট্রনটা। কি সুবিধে? তাতে বুঝতে সুবিধে হবে তোমার যোজন কক্ষে ইলেকট্রন কিরকম আছে। হাইড্রোজেন কিরম লেখা হয়েছে, লিথিয়াম কিরম লেখা হয়েছে, বেরিলিয়ামকে কিরম লেখা হয়েছে, সোডিয়াম একে আমরা বিশেষ করে নিয়ে চলবার চেষ্টা করব, কারণ একটা পরিচিত ধাতু। সোডিয়াম কিরম দেখা যায়, কিরম লেখা যায়, এই হচ্ছে সোডিয়াম কিরম করে লেখা যাবে ডট স্ট্রাকচারে। তাহলে এই হচ্ছে আমাদের ডট স্ট্রাকচার কিরম করে বোঝানো যায়, যার দিয়ে আমরা ইলেকট্রনের শেষের কক্ষে ইলেকট্রন কিরকম আছে এবং কিরম ওরা বন্ধনী সৃষ্টি করতে পারে। তাহলে রাসায়নিক বন্ধনী সৃষ্টি করতে পারে আমরা দু রকমের কথা শুরুতে করেছি। এবারে দু রকম কিসের? একটা হচ্ছে দেওয়া নেওয়া করতে পারে, যারা দেওয়া নেওয়া করবে ইলেকট্রন তারা তড়িৎযোজ্যতার দলে, যারা জোড় গঠন করবে তারা আরেক দলে ফেলা হলো সমযোজ্যতা। আমরা দুই দলকেই চেনবার চেষ্টা করব। তাহলে দু ধরনের রাসায়নিক বন্ধন আমরা শুরুতে বলেছি, সেটা ইলেকট্রন দেওয়া নেওয়া যোজন কক্ষ থেকে অথবা জোড় গঠন। তাহলে দেওয়া নেওয়ার দল তড়িৎযোজ্যতা, যারা জোড় গঠন তারা সমযোজ্যতা। আমরা তাহলে তারপরে এবারে এই বিষয়টা দেখবার চেষ্টা করি। একটু
প্রকৃতির সঙ্গে, এবং আমরা ব্যবহার করি নিত্য এমন জিনিস আছে, তো তাতেও তো এই জিনিসই রয়েছে, সেই জিনিসটা দেখতে আসছি। তাহলে নিত্য ব্যবহার করি এমন জিনিসকে একটু আগে নেওয়ার চেষ্টা করি, যেহেতু আমাদের চেনা জিনিস। আমি একটা প্রথম নিচ্ছি, তাকিয়ে দেখবে সবাই ভালো করে ব্যাপারটা বোঝা যায় কিনা দেখো। অত্যন্ত একটা পরিচিত জিনিসকে নেবার চেষ্টা করেছি, নাম সোডিয়াম ধাতু। সোডিয়াম ধাতু নিয়েছি, সবাই দেখতে পাচ্ছ কিনা দেখো। সোডিয়াম ধাতুতে এনে লেখা রয়েছে, জারুরা বলবে এনে কেন লেখা রয়েছে। সোডিয়াম কিন্তু লেখা রয়েছে এনে কেন বলতে হবে জারুরা, পরে তাড়াতাড়ি জারুরা, পরে দশক বলো। সোডিয়ামের সংকেত এনে। কেন এনে, কেন সংকেত এনে? ওটা যদিও সংকেত নয়, চিহ্ন এনে। কেন চিহ্নটা এনে? আচ্ছা বসে পড়ো। দশক গ্রাম, দশক গ্রাম, তাড়াতাড়ি বের গ্রাম। কেন সোডিয়ামে এখানে এনে লেখা রয়েছে? দশক গ্রাম, পরে বের গ্রাম। তাড়াতাড়ি চকদীপা। ন্যাট্রাম। কেন এনে? ন্যাট্রাম ইউনিট, সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রাম ইউনিট, তাই এনে লেখা হয়। আচ্ছা বেশ, বসে পড়ো। বেরগ্রাম, চকদীপা, বেরগ্রাম, কেন এনে লেখা রয়েছে? চকদীপা, না দেরি করলে হবে না। উত্তরটা হয়ে গেছে, সোডিয়ামের চিহ্ন এনে, কারণ ওর ল্যাটিন নাম থেকে নিতে হয়েছে ন্যাট্রিয়াম, তাই এনে। চিহ্ন এনে ওর ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। সোডিয়ামকে দেখো ছুরি দিয়ে কেটে ফেলা হচ্ছে, একটা ধাতু যাকে ছুরি দিয়ে কাটা যায়, বোঝার বিষয়। দেখতে কিরম ধাতুটা চিনে রাখো। আরেকটা নিচ্ছি তাহলে, গ্যাস নাম ক্লোরিন, সবুজাব গ্যাস সিএল। তাহলে সোডিয়াম ধাতু নিয়েছি, সোডিয়াম ধাতুটা ক্লোরিন গ্যাসের মধ্যে উত্তপ্ত করে ফেলে দেওয়া হলো। উজ্জ্বল শিখায় জ্বললে একটা জিনিস তৈরি করলো সাদা রঙের, যার নাম সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ, আমরা রোজই ব্যবহার করি। এখন সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু, দুজনের মধ্যে যোগ ঘটেছে এবং তারপরে একটা যৌগ হয়েছে সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ। কিন্তু কেমন করে হলো এটা? আণবিক স্তরে বা পারমাণবিক স্তরের কথা যদি আলোচনা করতে যাই, ঘটলো কেমন করে সেটা বুঝতে হবে। আমরা সেটা বোঝবার জন্য ফিরে যাব আগে একটা জায়গায়, একটা বোঝার চেষ্টা করব। সেখান থেকে দেখো তোমরা, সেখান থেকে আগে একটু পারমাণবিক স্তরের ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটার সঙ্গে একটু পরিচয় করে আসি, যার থেকে একটু বোঝার চেষ্টা করি কিরকম ব্যাপারটা। আগে দেখে নাও সেখানে বিষয়টা। তাহলে কিরকম সেই সোডিয়াম এবং ক্লোরিনের বিষয়, একটু সেখানে ফিরে যাই। পারমাণবিক তার চেহারাটার দিকে তাকিয়ে বোঝবার চেষ্টা করি। আমার মনে হয় এবারে সবাই দেখতে পাবে কিরকম বিষয়টা। সোডিয়াম এবং ক্লোরিনের চেহারার দিকে তাকিয়ে বোঝবার চেষ্টা করছি। দেখো, আশা করি সবাই এবারে দেখতে পাচ্ছ। এদের পরমাণু দেখতে এসেছি, দেখো। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন পরমাণুর চেহারাটা নিয়েছি। সোডিয়ামে +11 লেখা রয়েছে, সোডিয়ামে +11 লেখা রয়েছে। চকদীপা বলতে পারো কেন +11? চকদীপা বলতে পারো সোডিয়ামে কেন +11 লেখা রয়েছে? চকদীপার তাড়াতাড়ি রোল 1 আছে, চকদীপাতে রোল 1, তাড়াতাড়ি উত্তর নিতে চাই। রোল 1 চকদীপা, তাড়াতাড়ি কেন সোডিয়ামে +11? রোল 1 চকদীপা, দেখতে পাইনি এখনো, তাড়াতাড়ি উত্তর। চকদীপা না পাইনি। প্রোটনের ভাগ বেশি। কি আছে? আরেকবার। প্রোটন। হ্যাঁ, কটা আছে? কিরম বলতে চাইছো? আরেকবার বলো। 11টা। 11টা আছে। আচ্ছা বেশ, বসে পড়ো জারুরা। ঠিক, দেখতে পেয়েছি, বসে পড়ো জারুরা। সোডিয়ামে 11টা প্রোটন আছে। বেশ, বসে পড়ো। তাহলে সোডিয়ামে 11টা প্রোটন আছে, উত্তর হয়ে গেছে, সেই জন্য সোডিয়ামের ক্ষেত্রে এখানে 11 লেখা রয়েছে প্লাস।
তাহলে সোডিয়ামে পরমাণুতে 11টা ইলেকট্রনও আছে, কারণ দেখতে পাচ্ছি তেমনই ব্যাপারটা আছে। পরমাণুর যতগুলো প্রোটন থাকে, পরমাণু যেহেতু নিস্তড়িত থাকে ততগুলো ইলেকট্রন থাকে। প্রোটন আছে সেজন্য +17 আর 17টা ইলেকট্রন আছে। সোডিয়ামের প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, পরে কক্ষে 8টা ইলেকট্রন, তারপরে কক্ষে 1টা ইলেকট্রন। ক্লোরিনের প্রথম 2টো, পরে 8টা, তারপরে 7টা। তাহলে দুজনের মধ্যে কারোরই কিন্তু বাইরের কক্ষে 8টা ইলেকট্রন নেই, ফলে দুজনেই সুস্থিত নয়। তাহলে কোনো একটা পরিবেশে যদি দুই ধরনের পরমাণু যদি থেকে থাকে, এরা যদি সুস্থিত হতে চায়, তাহলে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করতে পারে। তাহলে বোঝাপড়া করলে কি করতে হবে? তাহলে বোঝাপড়া করলে একটা জিনিস করতে পারে, সামনে দেখো, দেখে বুঝতে পারছো কিনা দেখো এবং উত্তর দাও। তাহলে কি ঘটেছে দেখো এবং বলতে হবে, উত্তর দিতে হবে। তাহলে কি ঘটেছে, একটু কি বিষয়টা ঘটেছে সবাই তাকিয়ে দেখো। নবাবগঞ্জ বলতে পারবে, পরে কোন নগর, কি ঘটেছে? নবাবগঞ্জ কি ঘটেছে? নবাবগঞ্জ কি ঘটেছে? হ্যাঁ, একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে। আচ্ছা, তারপরে আরো একটু এগিয়ে বলতে হবে, সেটা ঠিক হয়েছে। আরো আর কিছু? ফলে সোডিয়াম ধনাত্মক চার্জযুক্ত হয়েছে আর ক্লোরিন ঋণাত্মক চার্জযুক্ত হয়েছে। বেশ, বসে পড়ো, বসে পড়ো, ঠিক বলেছো। আচ্ছা, কোন নগর তোমরা আর কিছু যোগ দিতে চাও? কোন নগর? অন্যরা হাত নামিয়ে ফেলো, দেখতে পেয়েছি, কিন্তু কোন নগর আর কিছু বলতে চাও? আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দিলাম। তাহলে আমাদের মোটামুটি উত্তর বলে দিয়েছে। আমাদের উত্তর এইটা ছিল যে সোডিয়াম একটা ইলেকট্রন বাইরের কক্ষ থেকে ছেড়ে দিল ক্লোরিনকে। তাহলে এখন দেখা দিয়েছে সোডিয়ামের সব থেকে বাইরের কক্ষ কি না, দ্বিতীয় কক্ষটাই বাইরের কক্ষ, যেটাতে 8টা ইলেকট্রন আছে। ক্লোরিন 7টা ছিল, একটা নিয়ে নিয়েছে, তাহলে ও ক্লোরিনেরও বাইরের কক্ষে 8টা হয়ে গেল। এখন এইটা তো হয়েছে একটা পরমাণুর দিক থেকে দুজনেই 8টা বাইরে করে ফেললো, আর দুজন বিপরীত তড়িৎধর্মী হয়ে গেছে। তাহলে এরা যদি পরস্পর কাছাকাছি থাকে, তাহলে এরা কি করবে? যৌগ গঠন করবে স্থির তড়িৎ আকর্ষণের জন্য। স্থির তড়িৎ আকর্ষণের জন্য যৌগ গঠন করবে, যার নাম সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা একটা জিনিস অন্তত দেখতে, ইলেকট্রন দেওয়া নেওয়া করতে পারে, যৌগ গঠিত হয়, অত্যন্ত পরিচিত যৌগ যার নাম সোডিয়াম ক্লোরাইড। খাদ্য লবণ করেছি, তাহলে তড়িৎ যোজ্যতার একটা জিনিস দেখেছি। তড়িৎ যোজ্যতা তাহলে কাকে বলতে পারি? আমরা যে ঘটনাটা দেখেছি তার থেকেই আসছি না। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একটা পরমাণু তার যোজন কক্ষের সবগুলো ইলেকট্রন হয় দিয়ে দিয়েছে। তাহলে দিয়ে দিলে কি হলো? তাহলে সে ধনাত্মক হয়ে গেল, আর একজন নিয়ে নিল, তাহলে সে কি হলো? ঋণাত্মক হয়ে গেল। পরস্পর স্থির তড়িৎ আকর্ষণের জন্য পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন ক্ষমতা যেটা দেখা দেবে তাকে তড়িৎ যোজ্যতা বলবে, বা ইলেকট্রোভ্যালেন্সি বলা হবে। তাকে বলা হবে ইলেকট্রোভ্যালেন্সি, তড়িৎ যোজ্যতা। যেসব যৌগ এই রকম করে গড়ে উঠবে, যেসব যৌগ এই রকম করে গড়ে উঠবে, তাদেরকে কি বলা হবে? তাদেরকে বলা হবে তড়িৎযোজী যৌগ, এবং বন্ধনীটাকে বলা হয় তড়িৎযোজী বন্ধন। তাহলে এই হচ্ছে দুটো পরমাণুর, দুটো ভিন্ন মৌল, একই মৌল হতে পারে। তাহলে দুটো ভিন্ন মৌলর ক্ষেত্রে আমরা একটু দেখলাম সোডিয়াম এবং ক্লোরিন, সেটার ধারণাটাই আমাদের কাজে লাগতে পারে, এবং একটা সাধারণ সংজ্ঞায় এসে পৌঁছলাম তড়িৎ যোজ্যতা বলতে কি বলতে পারি বা কি বুঝবো। তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ যোজ্যতা। এক ধরনের আমরা অন্তত রাসায়নিক বন্ধন দেখলাম, জানলাম, যেখানে ইলেকট্রন দেওয়া নেওয়া কেন করেছে তার সূত্রটা আমরা নিয়েছি নিষ্ক্রিয় গ্যাসের বাইরের পরমাণুগুলোর বাইরে ইলেকট্রন বিন্যাসটা কেমন, এবং তার জন্যই আমরা দেখতে রয়েছে সেটা অন্য মৌলর ক্ষেত্রে হচ্ছে কিনা দেখেছি, এবং সেই বিষয়টা বন্ধনের ক্ষেত্রে ব্যাপারটা এসেছি। তাহলে তড়িৎ যোজ্যতা বিষয়টা এইরকম, ভালো করে
আমরা তড়িৎযোজ্যতা, তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী বন্ধন, যে কোনো জিনিস আসলে সেই অনুযায়ী আমাদের উত্তরটা হবে। উদাহরণ অবশ্যই 2-4টে করে তৈরি রাখো যেগুলো অত্যন্ত পরিচিত, তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড অত্যন্ত পরিচিত, তাই ওই উদাহরণটা মনে রেখো। তড়িৎযোজ্যতার ক্ষেত্রে কিরকম করে ব্যাপারটা বলতে পারি, তাহলেই তোমরা অন্য ক্ষেত্রে উদাহরণ সহজে দিতে পারবে, বলতেও পারবে। আজকে সময় শেষ, তাহলে এখানে থামছি। সামনের দিন আবার পড়া